শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি, মঙ্গলমতো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত দুটো দেশ হচ্ছে ইরান এবং সিরিয়া। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা দেখতে পাই ইরান থেকে সিরিয়া থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। আর যেহেতু সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলছে, ইরান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ক্লাস দ্বারা ইরান এবং সিরিয়ার ইতিহাস সম্পর্কে আমরা অবগত হব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করে দিই। প্রথমে আমরা আলোচনা করতে চাই ইরান নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশ। আমরা জানি যে এশিয়ার মধ্যে একটি অঞ্চল রয়েছে মধ্যপ্রাচ্য, আর সেই মধ্যপ্রাচ্যের দেশটি কিন্তু ইরান। আজকে ইরান অত্যন্ত আলোচিত একটি দেশ, কিন্তু ইরান যেন তেন কোনো দেশ কিন্তু নয়। ইরানের রয়েছে শত শত বছরের ইতিহাস এবং ইরানের সমৃদ্ধি রয়েছে। পূর্বে আমরা একটি বিষয় মাথায় রাখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে দেশটিকে আমরা ইরান বলে আখ্যায়িত করছি, পূর্বে এ দেশটির নাম ছিল পারস্য। পূর্বে এই দেশটির নাম কি ছিল? পারস্য ছিল। আমরা মাথায় রাখবো 1935 সালে, এই তো হেনকালের কথা, 1935 সালে দেশটির নাম হয়েছে ইরান। তাহলে পরীক্ষাতে সচরাচর একটি প্রশ্ন হয়, ইরানের পূর্ব নামটি কি? আমরা বলে বসি ইরানের পূর্ব নামটি হচ্ছে পারস্য। মাথায় রাখতে হবে ইরানের পূর্ব নাম পারস্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই পারস্য ইরান নামে পরিচিত হয়েছে কত সাল থেকে? 1935 সাল থেকে। তো আমি শুরুতেই বলেছি ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের একটি দেশ। এখন থেকে বলা চলে যে, এখন থেকে না বলে এভাবে বলি যে খ্রিস্টপূর্ব, প্রায় খ্রিস্টপূর্ব 3000 অব্দে এই অঞ্চলে কিন্তু গড়ে উঠেছিল পারস্য সভ্যতা। পারস্য সভ্যতা। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন হয় পারস্য সভ্যতা এটি আজকের কোন দেশকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, আমরা বলবো পারস্য সভ্যতা গড়ে উঠেছিল আজকের ইরানকে কেন্দ্র করে। মূলত আর্য জাতির মানুষ, মূলত মাথায় রাখতে হবে আর্য জাতির মানুষ তারা কি করেছে? তারা কিন্তু এই পারস্য সভ্যতা গড়ে তুলেছে। আর্য জাতির মানুষ, যে আর্য জাতি কিন্তু আমাদের অঞ্চলে এসেছে, বাঙালির রক্তেও কিন্তু যে আর্য জাতির রক্তের সংমিশ্রণ কিন্তু রয়েছে। তাহলে ইরান অঞ্চলে গড়ে উঠেছিল পারস্য সভ্যতা, আর্য জাতির মানুষ কিন্তু এই সভ্যতাটি গড়ে তুলেছিল। পারস্য সভ্যতার সবচেয়ে সফল একজন শাসকের নাম কিন্তু আমরা পাই, তার নাম ছিল দারিউস। দারিউস। মাথায় রাখতে হবে যে পারস্যের সবচেয়ে সফল শাসক কে ছিলেন? আমরা বলেছি দারিউস ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীনকালে এই পারস্যের সাথে ম্যাসিডোনিয়া মানে গ্রিকদের অসংখ্যবার যুদ্ধ হয়েছে, এবং যুদ্ধে কিন্তু এই পারস্য সভ্যতার মানুষ বা পারস্যের যে জাতি তারা কিন্তু বীরত্ব প্রদর্শন করেছে। কিন্তু আমরা যতটুকু জানি খ্রিস্টপূর্ব 330 অব্দে, মাথায় রাখবো খ্রিস্টপূর্ব 330 অব্দে ম্যাসিডোনিয়ান শাসক আলেকজান্ডার, যাকে আমরা আলেকজান্ডার দ্য গ্রেট বলি, সে আলেকজান্ডার কিন্তু এই পারস্য সভ্যতা জয় করেছিলেন। ঠিক আছে, এবং আলেকজান্ডার যাকে পরাজিত করেছিলেন, যে শাসককে, তার নামটা যদি একটু মাথায় রাখি, তৃতীয় দরায়ুসকে পরাজিত করেছিলেন আলেকজান্ডার। এবং যে যুদ্ধে তৃতীয় দরায়ুস পরাজিত হয়েছিলেন সে যুদ্ধের নাম ছিল আরবেলার যুদ্ধ। যুদ্ধের নাম আরবেলা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
ম্যাসিডোনিয়ানদের সাথে সব সময় বীরত্ব দেখিয়েছেন কিন্তু পারস্য সভ্যতার মানুষেরা বা শাসকেরা, কিন্তু আলেকজান্ডারের কাছে কিন্তু পরাজিত হন পারস্য সভ্যতা বা পারস্য সভ্যতার মানুষেরা। এবং যুদ্ধ হয়েছিল আরবেলার যুদ্ধ। তখন পারস্যের সম্রাট ছিলেন তৃতীয় দরায়ুস, এবং অল্প কিছুকাল এই সভ্যতা কিন্তু ম্যাসিডোনিয়ানদের অধীনে চলে গিয়েছিল, কিন্তু পরক্ষণে আবার দেখা গিয়েছে যে অনেকটা স্বাধীনভাবে এই সভ্যতা আবার বিকশিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে যে দেশটিকে আমরা ইরান বলছি, প্রাচীনকালে সেটি কিন্তু পারস্য নামে পরিচিত ছিল। এবং আজকের এই ইরান যেন তেন দেশ নয়, তার কিন্তু শত শত বছরের পুরাতন ইতিহাস রয়েছে, সমৃদ্ধি রয়েছে। এবং আমি বলেছি এই তো হেনকালে 1935 সালে দেশটির নাম হয়েছে ইরান, পারস্য থেকে ইরান। আমি বলেছি পারস্যের সফল সম্রাট ছিলেন দারিউস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটাও বলেছি যে অসংখ্য বছর তারা বীরত্বের সাথে শাসন করেছেন, কিন্তু আরবেলার যুদ্ধে ম্যাসিডোনিয়ান শাসক আলেকজান্ডার পরাজিত করেছিলেন এবং তিনি পারস্যের সিংহাসনে বসেছিলেন। অল্প কিছুকাল এই পারস্য ভূমিটি কিন্তু ম্যাসিডোনিয়ানদের অধীনে ছিল, কিন্তু পরক্ষণে আবারও আমরা যতটুকু জানি আলেকজান্ডারের মৃত্যু হয় এবং মৃত্যু পরবর্তী সময় পারস্য কিন্তু আবার স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে এগোতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি তথ্য দিতে চাই। সে তথ্যটি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শতক নাগাদ আমরা দেখি এই পারস্য দখলে চলে যায়। কাদের দখলে চলে যায়? প্রশ্ন। এই পারস্য চলে যায় আরবীয়দের দখলে। ঠিক আছে, এই পারস্য চলে যায় কাদের দখলে? পারস্য চলে যায় আরবীয়দের দখলে। এবং তখন থেকে এই অঞ্চলে কিন্তু ইসলামের সূত্রপাত হয়। তখন থেকে এই অঞ্চলের মানুষ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ আমরা আগে থেকেই জানি যে আর্যরা কিন্তু সনাতন ধর্মাবলম্বী ছিলেন, মানে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল কিন্তু বেদ। তাহলে ষষ্ঠ বা সপ্তম শতকে এই অঞ্চল আরবীয়দের দখলে যায় এবং আমরা দেখেছি যে তখন থেকে এই অঞ্চলে ইসলামের সূত্রপাত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার একাদশ এবং দ্বাদশ শতক নাগাদ, একাদশ এবং দ্বাদশ শতক নাগাদ আরবীয়দের কাছ থেকে আবার ইরান মানে পারস্য সে স্বাধীন হয় এবং পারস্যের সাম্রাজ্য পরিচালনা হতে থাকে। তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি যে ম্যাসিডোনিয়ান শাসক আলেকজান্ডার একবার পারস্য জয় করেছিলেন, তবে রাখতে পারেননি। আবার অনেক বছর পরে আরবীয়রা পারস্য জয় করে এখানে ইসলাম কায়েম করেন, কিন্তু একটা সময় দেখতে পাই আমরা যে এই পারস্য আবার পারস্যের যে মানে এই অঞ্চলের মানুষ তাদের কাছে কিন্তু আবার ক্ষমতা চলে যায়। তাহলে যার কাছেই ক্ষমতা যায় বা যাক না কেন সেটা মুখ্য কথা নয়। মুখ্য কথা হচ্ছে পারস্যে কিন্তু ছিল রাজতন্ত্র। পারস্যে কি ছিল? পারস্যে ছিল কিন্তু রাজতন্ত্র, এবং যে রাজতন্ত্রের সূত্রপাত হয়েছিল বলা চলে খ্রিস্টপূর্ব, বলা চলে খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্মেরও আগে খ্রিস্টপূর্ব 500 অব্দ থেকে এই পারস্যে আমরা বলতে পারি যে রাজতন্ত্রের সূত্রপাত হয়। ভালো কথা, এভাবে রাজতন্ত্র চলছিল পারস্যে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজার বিষয়, পারস্য কিন্তু কখনো কারো উপনিবেশ ছিল না। ঠিক আছে, আমরা বলতে পারবো না যে পারস্য ইরানের মানে আজকের ইরান সে ফ্রান্সের উপনিবেশ বা সে ব্রিটেনের উপনিবেশ বা নেদারল্যান্ডের, না। পারস্য কিন্তু কখনো কারো উপনিবেশে পরিণত হয়নি। সবসময় সে কি থেকেছে? স্বাধীন থেকেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে স্মরণ করে দিয়েছি, আবারও বলি যে 1935 সালে এই দেশটি পারস্য থেকে নাম ধারণ করে ইরান, এবং ক্লাসের শুরুতেই বলেছিলাম যে ইরানের পূর্ব নাম পারস্য। তাহলে 35 সালে দেশটির নাম কি হলো? আজকের ইরান হলো। তো যখন দেশটির নাম ইরান হলো তখন এই ইরানের বা পারস্যের রাজা কে ছিলেন? প্রশ্ন দেখা দিল। তখন পারস্যের রাজা যিনি ছিলেন রেজা শাহ পাহলভি। রেজা শাহ
পাহলভি। মাথায় রাখতে পারি আমরা যে যখন দেশটি পারস্য থেকে ইরান নাম ধারণ করলো তখন দেশটির রাজা ছিলেন রেজা শাহ পাহলভি। মনে থাকবে, তখন দেশটির রাজা ছিলেন রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি তিনি রাজত্ব করেছেন 1925 সাল থেকে 1941 সাল পর্যন্ত। রেজা শাহ পাহলভি তিনি কিন্তু ইরানের রাজা ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রাচীনকালে মধ্যযুগে ইরানের একজন রাজার নাম জানতে পারি, নাদির শাহ। নাদির শাহ যিনি কি করেছিলেন, ভারতের ময়ূর সিংহাসন এবং কোহিনূর মুক্তা, ঠিক আছে, লুট করে নিয়ে গিয়েছিলেন নাদির শাহ। ঠিক আছে, পারস্যের রাজা কিন্তু আমরা বলি। তো তেমনি আমরা একজন রাজা দেখলাম রেজা শাহ পাহলভি, এবং রেজা শাহ পাহলভির আমলেই কিন্তু দেশটি কি হয়েছে, পারস্য থেকে ইরান নাম ধারণ করেছে। তো 1941 সালে এই রেজা শাহ পাহলভির মৃত্যু হয়। রেজা শাহ পাহলভির মৃত্যুর পরে ক্ষমতায় বসেন তার পুত্র শাহ মোহাম্মদ পাহলভি। শাহ মোহাম্মদ পাহলভি। তাহলে আমরা বলতে পারি রেজা শাহ পাহলভির মৃত্যুর পরে ক্ষমতায় বসেছেন তার পুত্র শাহ মোহাম্মদ পাহলভি। যে শাহ মোহাম্মদ পাহলভিকে সংক্ষেপে আবার রেজা পাহলভিও বলা হয়, রেজা পাহলভিও তাকে বলা হয়। তাহলে একটু আগে আমরা লক্ষ্য করে দেখেছি শাহ মোহাম্মদ পাহলভির পিতা কিন্তু ছিলেন কে, রেজা শাহ পাহলভি, তাই কিনা? তার পিতা কে ছিলেন? রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি আমরা দেখতে পেয়েছি রেজা শাহ পাহলভির মৃত্যুর পরে ক্ষমতায় বসেন শাহ মোহাম্মদ পাহলভি, যাকে সংক্ষেপে আবার তার পিতার মতো নাম রেজা পাহলভি নামে ডাকা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শাহ মোহাম্মদ পাহলভি তিনি ক্ষমতায় ছিলেন 1941 সাল থেকে 1979 সাল পর্যন্ত, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন শাসক বা রাজা কিন্তু এই শাহ মোহাম্মদ পাহলভি। তাহলে রেজা শাহ পাহলভির মৃত্যু হলো 41-এ ক্ষমতায় বসলেন শাহ মোহাম্মদ পাহলভি, তাকেও পিতার মতো সংক্ষেপে রেজা পাহলভি বলা হয়। যখন রেজা শাহ পাহলভি বলা হবে তখন কিন্তু তিনি পিতা, আর পুত্র শাহ মোহাম্মদ পাহলভি, সংক্ষেপে পিতার নামে রেজা পাহলভি। তো এই রেজা পাহলভি তিনি কিন্তু অত্যন্ত স্বৈরাচারী একজন শাসক ছিলেন। তার আমলে স্বৈরাচারী রাজতন্ত্র কিন্তু কায়েম হয়েছিল। আমরা দেখতে পেয়েছি ফরাসি বিপ্লব, আমরা ইতিহাসে জানি, আমরা রুশ বিপ্লবের নাম জানি। তো ফরাসি বিপ্লব দ্বারা বা রুশ বিপ্লব দ্বারা যেমন ফ্রান্সে বা রাশিয়ার রাজতন্ত্রের অবসান ঘটেছিল, সে রাজারা স্বৈরাচারী ছিলেন, একইভাবে এই শাহ মোহাম্মদ পাহলভি তিনিও কিন্তু স্বৈরাচারী রাজা ছিলেন। এবং এই স্বৈরাচারী রাজার বিরুদ্ধে সালটা ছিল 1979 সাল। 1979 সালে ইরানে ব্যাপক আন্দোলন, বিদ্রোহ শুরু হয়। 1979 সালে ইরানে ব্যাপক বিদ্রোহ সৃষ্টি হয়, এবং যে বিদ্রোহ বা যে বিপ্লব দ্বারা আমরা দেখতে পাই যে শাহ মোহাম্মদ পাহলভির পতন হয়, এবং এই পতনের সাথে সাথে প্রায় 2500 বছরের পুরাতন ইরানে যে রাজতন্ত্র ছিল সে রাজতন্ত্রের অবসান ঘটে। তার কারণ মনে রাখতে হবে, আমি একটু আগেও বলেছি খ্রিস্টপূর্ব 500 অব্দে প্রায় কিন্তু ইরানের রাজতন্ত্রের সূচনা হয়। ইরান কখনো ম্যাসিডোনিয়ার অধীনে গিয়েছিল বা কখনো আরবীয়দের অধীনে গিয়েছিল, কিন্তু তারপরেও তো রাজতন্ত্র সেখানে ছিল। তো এই রাজতন্ত্রের 2500 বছরের পুরাতন রাজতন্ত্রের অবসান ঘটে 1979 সালে। এখন এই অবসান বা এই ঘটনাকে কিন্তু ইসলামী বিপ্লব বলা হয়। আমরা মাথায় রাখবো এই ঘটনাকে কি বলা হয়? ইসলামী বিপ্লব বলা হয়। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন হয় যে ইসলামী বিপ্লব কত সালে হয়েছে ইরানে, আমরা বলতে পারি ইসলামী বিপ্লব ইরানে হয়েছে 1979 সালে।
তো এই ইসলামী বিপ্লব দ্বারা মূলত ইরানে কি হলো? আমরা বলবো ইসলামী বিপ্লব দ্বারা ইরানের রাজতন্ত্রের অবসান ঘটলো। এখন প্রশ্ন হবে ইরানের সর্বশেষ রাজা কে? তখন আমরা বলবো শাহ মোহাম্মদ পাহলভী সর্বশেষ রাজা। তাহলে ইরানের সর্বশেষ রাজাকে আমরা বলবো শাহ মোহাম্মদ পাহলভী বা সংক্ষেপে রেজা পাহলভীও বলে। রেজা পাহলভীর পিতাও কিন্তু এই অঞ্চলের শাসক ছিলেন, তার নাম কিন্তু আমরা লিখে রেখেছি রেজা শাহ পাহলভী। রেজা শাহ পাহলভীর পুত্র শাহ মোহাম্মদ পাহলভী বা সংক্ষেপে রেজা পাহলভী। তাহলে ইরানে ইসলামী বিপ্লব হলো 1979 সালে। ইসলামী বিপ্লব দ্বারা রাজতন্ত্রের অবসান ঘটলো এবং সর্বশেষ রাজা কে ছিলেন? আমরা বলবো শাহ মোহাম্মদ পাহলভী, সংক্ষেপে রেজা পাহলভী। এখন যেটা জানবো যে প্রতিটি বিপ্লবের কিন্তু একজন নেতা থাকেন। প্রতিটি বিপ্লবের আমরা জানি একজন নেতা থাকেন। তো এই যে ইসলামী বিপ্লব হলো 1979 সালে ইরানে, সেই ইসলামী বিপ্লবের নেতা তাহলে কে? প্রশ্ন দেখা দিল মনে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাথায় রাখবো ইরানে যে ইসলামী বিপ্লবটি হলো 1979 সালে, যা দ্বারা শাহ মোহাম্মদ পাহলভী ক্ষমতাচ্যুত হলেন, সেই বিপ্লবের নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান ইরানে কিন্তু আমরা আলী খামেনির নাম জানি। এখন অনেকে মনে করতে পারেন যে একজন টকটকা ফর্সে লাল, দেখতে কি সুন্দর, আমরা খামেনি সাহেব তিনি। না, একটু সবর করুন, আমরা আলোচনায় সেটা ব্যাখ্যা করছি। তো ইসলামী বিপ্লব যে হলো ইরানে, এই ইসলামী বিপ্লবের নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। ঠিক আছে, স্ক্রিনে আপনারা ছবি দেখছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। এবং তার আন্দোলন বা তার বিপ্লবের ফলে কিন্তু আমরা দেখতে পেলাম শাহ মোহাম্মদ পাহলভী, ইরানের শেষ রাজা, তার কিন্তু পতন ঘটে বা রাজতন্ত্রের কি ঘটে? অবসান ঘটে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি তিনি মূলত 1979 সালে যেহেতু ইসলামী বিপ্লব ঘটালেন, 1979 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইরান এমন একটা দেশ, ইসলামী বিপ্লবের পর থেকে ইরান এমন একটা দেশে পরিণত হলো যে সে দেশটার সর্বময় ক্ষমতা, সিদ্ধান্ত দাতা হচ্ছেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় বা রাজনৈতিক নেতা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা রাজনৈতিক নেতা তিনি মূলত আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। হ্যাঁ, ইরানে কিন্তু প্রেসিডেন্ট পদ সৃষ্টি হলো। ইরানে কি সৃষ্টি হলো? ইরানে কিন্তু রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট পদ সৃষ্টি হলো। কিন্তু ইরানের রাষ্ট্রপতি থাকলেও সর্বোচ্চ নেতা কিন্তু যিনি ধর্মীয় বলুন আর রাজনৈতিক নেতা, তিনি কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি ইরানে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেই ধারাবাহিকতায় আজও কিন্তু ইরানে সর্বোচ্চ নেতাই রয়েছে। যেমন আপনারা যুক্তরাজ্যে যান, যুক্তরাজ্যে দেখবেন রাজা রয়েছেন। রাজাকে বলা হয় সর্বময় ক্ষমতার অধিকারী। মানে যে কোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদ নিলেও, প্রধানমন্ত্রী নিলেও রাজার কি লাগে? অনুমোদন লাগে। ইরানেও তেমনি সর্বোচ্চ ক্ষমতা রয়েছে কার হাতে? সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতার হাতে। আর ইরানের প্রথম ধর্মীয় নেতাই কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি ইসলামী বিপ্লবের নেতা, যিনি 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত ছিলেন। এখানে একটু তথ্য দিয়ে রাখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1980 সালে ইরানের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে ইরানে যে রাজতন্ত্র ছিল, সে রাজতন্ত্রগুলো আমরা দেখতে পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকটাই পশ্চিমা ঘেঁষা। ইরানে যে রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্র আমরা দেখতে পেয়েছি অনেকটাই পশ্চিমা ঘেঁষা, মানে পশ্চিমাদের কালচার ফলো করত। কিন্তু ইসলামী বিপ্লব দ্বারা ইরান কিন্তু সেই পশ্চিমা সংস্কৃতি থেকে বেরিয়ে আসে।
যেহেতু ইরান পশ্চিমা সংস্কৃতি থেকে বেরিয়ে আসে, পশ্চিমা বলয় থেকে বেরিয়ে আসে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে এটাকে ভালো চোখে নেবে না। ফলে 1980 সালে ইরানের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কি হয়, সম্পর্কের অবনতি ঘটে, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাহলে আমরা ইরান সম্পর্কে জানলাম যে হ্যাঁ, ইরানের পার্লামেন্ট আছে, মানে সংসদ আছে, ইরানের রাষ্ট্রপতি আছেন, মানে প্রেসিডেন্ট আছেন, কিন্তু তারপরেও ইরানের সর্বোচ্চ ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। আর প্রথম ধর্মীয় নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, এবং অলরেডি আপনারা স্ক্রিনে ছবি দেখে ফেলেছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পরে ইরানের সর্বোচ্চ নেতার যিনি হন, তার নামটা এবার আমরা একটু দেখার চেষ্টা করব। তিনি আর কেউ নন, এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির পুত্র। এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির পুত্র সৈয়দ আমরা মনে রাখবো আলী হোসাইনি। আচ্ছা, সৈয়দ আমরা মনে রাখবো সৈয়দ আলী হোসাইনি খামেনি, সৈয়দ আলী হোসাইনি খামেনি। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সৈয়দ আলী হোসাইনি খামেনি, যিনি বর্তমানে আমরা যার ছবি দেখতে পাই, বর্তমানে যিনি আলী খামেনি নামে পরিচিত, আলী খামেনি নামে যিনি বর্তমানে পরিচিত। তাহলে ইরানের বর্তমান যিনি ধর্মীয় নেতা বা সবচেয়ে বড় নেতা, সর্বোচ্চ নেতা, তিনি মূলত পুরো নাম সৈয়দ আলী হোসাইনি খামেনি। এবং এই আলী হোসাইনি খামেনি বহির্বিশ্বে আমাদের কাছে আলী খামেনি নামে পরিচিত, যিনি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা, যিনি কিন্তু সাম্প্রতিক উক্তি দিয়েছেন যে মৃত্যুকে কিন্তু আমি কি পাই না, ভয় পাই না, ঠিক আছে, শত্রুর বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব। তো এই যে সৈয়দ আলী হোসাইনি খামেনি, তার পিতা ছিলেন কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সৈয়দ আলী হোসাইনি খামেনি, আলী খামেনি, যিনি 1989 সাল থেকে, তার পিতার মৃত্যুর পর থেকে বর্তমান সময় পর্যন্ত, তার মানে আজকের এই ক্লাস পর্যন্ত, এখন পর্যন্ত তিনি কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হয়েছেন বা রয়েছেন। এবং মনে রাখবো আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সৈয়দ আলী হোসাইনি খামেনি তিনি সর্বোচ্চ পদ পাওয়ার আগে, তার পিতা যখন জীবিত ছিলেন, তখন কিন্তু তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে এসেছেন। তাহলে আমাদের বর্তমান সর্বোচ্চ নেতা যিনি আলী খামেনি, তিনি সর্বোচ্চ নেতা হওয়ার আগে তার পিতা যখন জীবিত ছিলেন, তখন কিন্তু তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এবং আলী খামেনি মূলত 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত সে দেশের রাষ্ট্রপতি ছিলেন। তাহলে পিতা ছিলেন সর্বোচ্চ নেতা আর দেশের প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আলী খামেনি। তো পিতার যে মৃত্যু হয়ে গেল, রুহুল্লাহ খামেনির যে মৃত্যু হলো, তখন আলী খামেনি কি হলেন? আলী খামেনি হলেন সর্বোচ্চ নেতা এবং তার আমলে এখন পর্যন্ত 6ষ্ঠতম প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি কিন্তু এখনো ক্ষমতায় রয়েছেন। তাহলে ইরানের সর্বোচ্চ নেতা যিনি আলী খামেনি, বর্তমানে তিনি কত সাল থেকে সর্বোচ্চ নেতা? 1989 সাল থেকে তিনি সর্বোচ্চ নেতা, এবং আমি বলেছি এখনো পর্যন্ত তিনি সর্বোচ্চ নেতার পদেই কিন্তু রয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে যে ইরান, যেটি পূর্বে পারস্য নামে পরিচিত ছিল, পারস্য থেকে 1935 সালে দেশটি ইরান হয়েছে। এবং আমরা দেখেছি এ দেশে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, যে রাজতন্ত্রের বিরুদ্ধে 1979 সালে হয়েছে ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লবের নেতা রেখেছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, এবং এই বিপ্লব পরে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা, প্রথম সর্বোচ্চ নেতা যিনি বিপ্লবের নেতা ছিলেন রুহুল্লাহ খামেনি। তার মৃত্যুর পরে সর্বোচ্চ নেতা হয়েছেন যিনি দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু আলী খামেনি, যার পুরো নাম সৈয়দ আলী হোসাইনি খামেনি, স্টিল নাও এখনো ক্ষমতাতে রয়েছেন। এবং এটাও পরিষ্কার করেছি, ইরান এমন একটা দেশ যে দেশের সর্বময় ক্ষমতা থাকে সর্বোচ্চ নেতার হাতে, তারপরেও কিন্তু প্রেসিডেন্ট থাকেন, রাষ্ট্রপতি আছেন, তবে যে কোনো চূড়ান্ত অনুমোদন কিন্তু কে দিয়ে থাকেন? সর্বোচ্চ নেতা দিয়ে থাকেন।
এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে একটি তথ্য আমি দিয়ে দিতে চাই তোমাদেরকে। সে তথ্যটি হচ্ছে যে সৈয়দ আলী হোসাইনী খামেনির মৃত্যুর পরে ধারণা করা হয় তার পুত্র মোস্তফা খামেনি তিনি হয়তো হবেন ইরানের সর্বোচ্চ নেতা। মোস্ট প্রবাবিলিটি, হতেও পারে নাও পারে। এখনো পর্যন্ত ধারণা করা হয় যে সৈয়দ আলী হোসাইনী খামেনির মৃত্যুর পরে তার পুত্র মোস্তফা খামেনি তিনি হয়তো হবেন সর্বোচ্চ নেতা। এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই। সে তথ্যটি হচ্ছে ইরান, যে দেশটি কিন্তু আমরা জানি মধ্যপ্রাচ্যের ক্লাসের শুরুতে বলেছি, এবং যে দেশটি কিন্তু সুন্নি নয়, শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিম এখানে বসবাস করে। তাহলে আমরা মাথায় রাখবো, আসলে আমরা মনে করি যারা আমরা নবীজির উম্মত তারা কিন্তু আমরা বলে থাকি যে সুন্নি মুসলিম, কিন্তু যারা ইমাম হাসান ইমাম হোসাইনকে মানেন, হযরত আলীর অনুসারী, তাদেরকে কিন্তু আমরা শিয়া মুসলিম বলি। তো ইরান কিন্তু মূলত শিয়া মুসলিম অধ্যুষিত একটি দেশ। ঠিক আছে, মনে থাকবে ইরানি মুসলিমরা কিন্তু শিয়া সম্প্রদায়ভুক্ত। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইরানকে যদি আমরা একটু বক্সের মধ্যে দেখার চেষ্টা করি, ধরলাম এই বক্সের দেশটিকে ইরান। আচ্ছা, ইরানের পাশে কয়টা দেশ আছে, অর্থাৎ ইরানকে বেষ্টন করে রেখেছে কয়টা দেশ? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7টি দেশ। ইরানের সীমান্তবর্তী দেশ কয়টি আছে? 7টি দেশ। এই 7টি দেশের মধ্যে রয়েছে, ইরানের সীমান্তে রয়েছে পাকিস্তান। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি ইরানের সীমান্তে কে রয়েছে? পাকিস্তান। তাহলে পাকিস্তান নামক রাষ্ট্রের সাথে ইরানের সীমা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখতে পাই আফগানিস্তানের সাথে ইরানের কি রয়েছে? সীমানা রয়েছে। তারপরে আমরা দেখতে পাই তুর্কমেনিস্তান। এই তুর্কমেনিস্তানের সাথে আমাদের কি রয়েছে? মানে ইরানের কি রয়েছে? সীমানা রয়েছে। তাহলে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান। তারপরে আমরা দেখতে পাই আজারবাইজানের পরে আমরা দেখতে পাই আর্মেনিয়া। তাহলে কয়টা দেশ গেল? 5টা। পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া। তারপরে আমরা দেখতে পাই তুর্কি। সেই এরদোগানের তুর্কির সাথেও কিন্তু ইরানের কি রয়েছে? সীমানা রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ দেশ ইরাকের সাথে কিন্তু ইরানের কি রয়েছে? সীমানা রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইরান যেটি পূর্বের পারস্য, তাহলে সে দেশটির সাথে বর্তমানে কয়টি দেশের সীমানা রয়েছে? আমরা বলতে পারি 7টি দেশের সীমানা রয়েছে। পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, তুর্কি এবং ইরাক, এই 7টি দেশের সাথে ইরানের সীমান্ত সংযোগ রয়েছে। ইরানের দক্ষিণ সাইডে গুরুত্বপূর্ণ দুটো উপসাগর রয়েছে। একটি হচ্ছে পারস্য উপসাগর, এবং আরেকটি হচ্ছে ওমান উপসাগর। তাহলে ইরানের নিচে কিন্তু আমরা দুটো গুরুত্বপূর্ণ উপসাগর দেখতে পেলাম, একটি পারস্য উপসাগর, আরেকটি কিন্তু আমরা বলেছি ওমান উপসাগর। তাছাড়া ইরানের উত্তর দিকে আমরা কিন্তু একটি হ্রদ দেখতে পাই। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ কোনটা? তোমরা অবশ্যই জানো, কাস্পিয়ান হ্রদ। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ। এই কাস্পিয়ান হ্রদের সাথেও কিন্তু ইরানের কি রয়েছে? সীমানা রয়েছে। তাহলে লক্ষ্য করে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মূলত পশ্চিম দিকে দুটো দেশ আছে, দক্ষিণ দিকে কিন্তু ইরানের দুটো কি রয়েছে? উপসাগর, একটি পারস্য উপসাগর আর একটি ওমান উপসাগর। তাছাড়া আমরা উত্তর দিকে ইরানের সীমানাতে কিন্তু একটি হ্রদ দেখতে পাই, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ। তো আমি একটু আগে বলেছি ইরান মূলত একটি শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিম দেশ। ফলে ইরানের আশপাশের দেশগুলোর সাথে যে খুব একটা সুখকর সম্পর্ক ছিল তা না, কারণ অনেক সময় আমরা দেখতে পাই সুন্নি মুসলিমদের সাথে শিয়া মুসলিমদের কিন্তু একটু দ্বন্দ্ব রয়েছে, সংঘাত রয়েছে। ফলে ইরান এমন একটা অবস্থানে
রয়েছে। যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ইরানের কিন্তু একটি ভৌগোলিক অবস্থান দেখতে পেলাম এবং আমরা বুঝতে পেরেছি যে ইরান কিন্তু শিয়া সম্প্রদায়ভুক্ত একটি মুসলিম দেশ। তো ইরান থেকে ঠিক প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে ইসরায়েল। ইরান থেকে আমরা বলেছি প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে ইসরায়েল। তো ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব কেন বা সংঘাত কেন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু বলে রাখা ভালো, আসলে ইরানকে শুধু ইসরায়েল শত্রু মনে করে এমন না, মার্কিন যুক্তরাষ্ট্র, মানে এখনো বলা চলে পৃথিবীর একক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, তারাও কিন্তু ইরানকে শত্রু মনে করে। এই শত্রু মনে করার পিছনে কারণটা আমি যদি ছোট্ট করে একটু ব্যাখ্যা করি তাহলে তোমাদের জন্য সেটা সুবিধা হবে। কারণটি হচ্ছে, ইরান বেশ কিছু বছর যাবত, অর্থাৎ ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান তার দেশে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এবং ইরানকে এই পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করছে রাশিয়া। তাহলে আমরা বলছি ইসলাম বিপ্লব পর থেকে ইরান পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এবং সে পারমাণবিক কর্মসূচিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া। আর এই পারমাণবিক কর্মসূচি চালাতে গিয়ে ইরান কিন্তু চক্ষুশূল হয়েছে আমেরিকার এবং আমেরিকার মিত্র, মধ্যপ্রাচ্যের মিত্র ইসরায়েলের। তাহলে কেন, পারমাণবিক সমস্যাটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে সে পারমাণবিক অস্ত্র মধ্যপ্রাচ্যের জন্য হুমকি, ইসরায়েলের জন্য সেটা হুমকি। একটা কথা বলতে খারাপ লাগে, ঠিক আছে, পেতে হলেও কথাটা সত্য। ইসরায়েলের কি পারমাণবিক অস্ত্র নেই? আছে। এদিকে পাকিস্তানের কি পারমাণবিক অস্ত্র নেই? আছে। ভারতের কি পারমাণবিক অস্ত্র নেই? আছে। আমেরিকার আছে। তাহলে তোমাদের যদি থাকে, তাহলে ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায়, সমস্যা কোথায়? পারমাণবিক অস্ত্র বানালেই যে ইরান মারবে এমন তো কথা না। তো আমেরিকা এবং ইসরায়েল যেটা মনে করে সেটা হচ্ছে, যেহেতু ইরানের সাথে মুসলিম দেশগুলোরও সম্পর্কের খুব একটা ভালো না, যেহেতু শিয়া সুন্নি একটা ব্যাপার আছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অনেক মুসলিম দেশকে কিন্তু মদদ দেয়। যেমন শুনতে অবাক লাগে, সৌদি আরবের সাথে কিন্তু ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক। তুমি লক্ষ্য করে দেখো, হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল, সৌদি আরব কিন্তু কোনো বিবৃতি দেয় না। কিন্তু বাঘের বাচ্চা ইরান, আমি সবসময় স্যালুট জানাই ইরানকে, যে মধ্যপ্রাচ্যে মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে প্রতিবাদ করে এই শিয়া সম্প্রদায়ভুক্ত ইরান। স্যালুট ইরানকে, ঠিক আছে? কারণ আমার কথা হচ্ছে যে শিয়া হোক সুন্নি হোক, আমরা মুসলিম, এটি বড় কথা, এটি আগে আমাদের মানতে হবে। তো ইরান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু ইসরায়েল, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল ইরানকে ভালো চোখে নিতে পারছে না, কারণ সে পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে। কিন্তু ইরান সব সময় বলে যে আমরা পারমাণবিক বেসামরিক কার্যক্রম চালাচ্ছি, আমরা কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছি না, আমরা পারমাণবিকতা দিয়ে বিদ্যুৎ বা আদার্স বিভিন্ন কিছু করছি। তাহলে ইসরায়েল তো বাংলাদেশকে, আমেরিকা এবং ইসরায়েল বাংলাদেশকে খারাপ চোখে দেখতে পারে, কারণ বাংলাদেশেও কিন্তু পারমাণবিক কার্যক্রম চলছে পাবনার রূপপুরে, কিন্তু সেটা তো বিদ্যুৎ উৎপাদনের জন্য, তাই কিনা? এখন আমেরিকা যদি বলে বসে যে না, রূপপুরে বাংলাদেশ রাশিয়ার সহায়তায় পারমাণবিক বোমাই বানাচ্ছে, তো ইরান বারে বারে স্পষ্ট করছে যে আমরা কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছি না, আমরা পারমাণবিক কার্যক্রম বেসামরিক মানুষদের জন্য আমরা পারমাণবিক কার্যক্রম চালাচ্ছি। কিন্তু আমেরিকা, ইসরায়েল এটা মানতে নারাজ। আর ইসরায়েল মানবে কেন? ইসরায়েলের ভয় আছে না, কারণ মধ্যপ্রাচ্যে যদি ইসরায়েলকে থ্রেট করে সেটা একমাত্র দেশ হচ্ছে ইরান। তাহলে ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, তাহলে ইরান তো, ইসরায়েল বাড়াবাড়ি করলে ইরান মেরে দেবে পারমাণবিক অস্ত্র ইসরায়েলের দিকে। আর ইসরায়েলকে মারা মানে আমেরিকাকে মারা, কারণ আমেরিকার মিত্র বন্ধু হচ্ছে ইসরায়েল। এতে করে আমরা দেখতে পাই যে অনেক বছর যাবতই কিন্তু ইসরায়েলের সাথে
ইরানের সম্পর্ক কিন্তু ভালো চলছে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। আমরা দেখতে পাই গত বছর তারিখটা ছিল 19 মে। 19 মে সালটা ছিল 2024 সাল। এই 19 মে 2024 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি। এই ইব্রাহিম রাইসি তিনি মূলত আজারবাইজান, এই যে আজারবাইজান দেশটা রয়েছে ইরানের উত্তরে, এই আজারবাইজানে গিয়েছিলেন এবং ফিরে আসার পথে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমরা দেখতে পাই যে এই ইব্রাহিম রাইসি তিনি মারা যান। এবং সেখানেও কিন্তু সন্দেহ দিকটা যায় ইসরায়েলের দিকেই, যে ইসরায়েল খুব সম্ভবত কি করেছে, কোনো মিসাইল হামলা করেছে বা কোনো কিছু দ্বারা হেলিকপ্টারকে বিধ্বস্ত করেছে। তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে ইরানের সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মারা যান কবে? আমরা বলতে পারি 19 মে 2024 সালে আজারবাইজান সীমান্তে তিনি কিন্তু হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গিয়েছিলেন। এবং এক্ষেত্রেও আমরা মনে করি ইসরায়েলের কোনো হাত রয়েছে। কারণ ইসরায়েলের খুবই সেন্সিটিভ একটা গোয়েন্দা সংস্থা রয়েছে, যে গোয়েন্দা সংস্থার নাম মোসাদ, যারা যে কোনো ধরনের অপকর্ম সাথে তারা কিন্তু জড়িত। সুতরাং এই হেলিকপ্টার বিধ্বস্তের পিছনে যে আসলে মোসাদের হাত আছে কিনা এটা কিন্তু বলা দুষ্কর। তাছাড়া আমরা গত কয়েক বছর আগেও দেখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ইরানের কিন্তু একজন বড় সামরিক কর্মকর্তা জেনারেলকে হত্যা করেছে কিন্তু আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র। তার মানে ইরানের যারা বড় বড় পদে রয়েছে, সর্বোচ্চ নেতা থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সামরিক কর্মকর্তা, কেউ কিন্তু নিরাপদ নয়। কারণ তারা যেখানে মুভ করছে, তারা দেশের মধ্যে মুভ করছে বা কোনো ভবনের মধ্যে রয়েছে, নিরাপদ নয়। কারণ দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র, যে ক্ষেপণাস্ত্র এসে একদম মূল লক্ষ্যবস্তু তাকে কি করছে, আঘাত করছে। তো আমরা দেখেছি কিছুদিন আগেও কয়েক বছর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একজন জেনারেলকে হত্যা করেছে, এভাবে ইরানের সাংবাদিককে হত্যা করেছে। ঠিক আছে, তার মানে যারা ইরানের প্রভাবশালী তারা কাদের নজরে রয়েছে? ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে। কারণ ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে বাই হুক অর ক্রুক ইরানের শক্তিকে খর্ব করা এবং ইরান যাতে পারমাণবিক কর্মকাণ্ডের বিস্তার না ঘটাতে পারে সেটা রোধ করা। আবারও বলবো, তোমাদের পারমাণবিক অস্ত্র আছে তাতে অসুবিধা নাই, ইরানের থাকলে অসুবিধা। কেন অসুবিধা? কারণ ইরান যে ঠোঁট কাটা স্পষ্ট কথা বলে, এটাই হলো অসুবিধা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত অক্টোবর মাসেও 2024 অক্টোবর মাসেও দেখেছি ইরানের সাথে ইসরায়েলের কিন্তু উত্তেজনা চলেছে, কিছু টুকটাক মিসাইল হামলা টামলা কিন্তু চলেছে। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেলাম গত 13ই জুন, অর্থাৎ আমরা এখন জুন মাসে রয়েছি, আমরা বলতে পারি 2025 সালের 13ই জুন এক ন্যাক্কারজনক হামলা চালালো ইসরায়েল ইরানকে লক্ষ্য করে। এবং তোমরা জানো যে হামলায় ইরানের সেনাবাহিনীর প্রধান রেভলিউশনারি একটা বিপ্লব হয়েছিল, যে ইসলামী বিপ্লব, সেই বিপ্লবে রেভলিউশনারি একটি গার্ড ছিল, সেই গার্ড বাহিনীর যিনি প্রধান তাকেও কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। তাহলে সাম্প্রতিক 13ই জুন 2025 সালে আমরা দেখেছি ইরানের সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং বিপ্লবী গার্ড যে বাহিনী ইসলামী বিপ্লবের সময় প্রতিষ্ঠা হয়েছিল 1979 সালে, সেই গার্ড বাহিনীর যিনি প্রধান ছিলেন তাদের সহকারে আরো কিছু বিজ্ঞানী গবেষককে কিন্তু কি করেছে, মিসাইল হামলা করে হত্যা করেছে কিন্তু ইসরায়েল। সাম্প্রতিক সময় কিন্তু গত 13ই জুনের ঘটনা। এবং আমরা দেখতে পেয়েছি ইসরায়েল এই হামলার নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। তাহলে সাম্প্রতিক অপারেশন রাইজিং লায়ন চালিয়েছে ইসরায়েল কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে। যে অপারেশনে ইসরায়েল কি করেছে, ইরানের সেনা প্রধান, বিমান প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান সহকারে আরো অনেক বিজ্ঞানী গবেষককে হত্যা করেছে। এটা কি ঠিক? কেন এদেরকে হত্যা করেছে? আবারও বলছি যে এই পারমাণবিক কর্মকাণ্ড যাতে ইরান চালাতে না পারে।
তো ইরান চালাতে না পারে সেজন্য কাউকে হত্যা করা, এটা কোন ধরনের? গোটা পৃথিবীব্যাপী মানবাধিকার নিয়ে কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র, গোটা পৃথিবীব্যাপী মানবাধিকার নিয়ে কথা বলে তারা, ঠিক আছে? কোথাও অন্যায় হলে তারা বয়ান দেয়, এখানে বয়ান কি হলো? তাহলে মানুষকে হত্যা করে কি বোঝাতে চাচ্ছে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র, এটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইরান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়, এবং মনে রাখতে হবে প্রায় 30-40 বছরের ইতিহাসে ইরানের উপরে সবচেয়ে বড় হামলা করেছে কিন্তু ইসরায়েল। ইরান বসে নেই, ইরানও কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে প্রথমে বলে বসেছে যে ইসরায়েল যে হামলা করেছে এটা আমরা করিনি, হয়তো ইসরায়েল করেছে, কিন্তু আদৌ কে জানে যে এর পিছনে তো অবশ্যই আমেরিকার কি রয়েছে? ইন্ধন রয়েছে, আমেরিকার মদদ রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাম্প্রতিক সময়ে যে অবস্থা দাঁড়িয়ে গিয়েছে তাতে করে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্কর সংঘাতের দিকে এগিয়ে চলেছে মধ্যপ্রাচ্য। এবং আজকেও আমি এই ক্লাসের আগেও আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছেন, হয়তো তিনি কি করবেন? তিনি যুদ্ধে জড়িয়ে ফেলবেন। তাহলে যুদ্ধে জড়িয়ে পড়া মানে কি? যুদ্ধে জড়িয়ে পড়া মানে ইসরায়েলের পাশে আমেরিকা চলে আসা, এবং ইসরায়েলের পাশে আমেরিকা যখনই চলে আসবে তখন আশা করি ইরানের পাশে আসবে রাশিয়া, ইরানের পাশে চীন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সে তো সবসময় বলছে, এবং আজকের একটি বিবৃতি দেখলাম তার 8 লক্ষ সৈন্য রেডি যুদ্ধের জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাই চাইবো, যুদ্ধ যাতে না হয়, আপোষে যেন সবকিছু মীমাংসা হয়। আর এই যে মধ্যপ্রাচ্যে ইহুদিরা এবং মার্কিনীরা যে নিরপরাধ মুসলিমদেরকে হত্যা করছে সেটি যেন বন্ধ হয়, মধ্যপ্রাচ্যে যেন শান্তি আসে। এবং একটি তথ্য মাথায় রাখবো, আমি সবচেয়ে বিস্মিত হই, সবচেয়ে কষ্ট পাই, গত 3-4 দিন আগে আমি রাতের বেলা একটি নিউজ দেখলাম, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আলী খামেনি কোথায় আছে তার অবস্থান আমরা জানি, আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা আমাদের কাছে নেই। এটা কত বড় থ্রেট হতে পারে, এটা কত বড় অসভ্যতা হতে পারে, একটাবার তোমরা ভেবে দেখো। মার্কিন প্রেসিডেন্ট বলছে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছে তার অবস্থান আমরা জানি, কিন্তু আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা আমাদের কাছে নেই। এই কথাগুলো বললে মুখে ঘেন্না লাগে, নিজের কাছে খারাপ লাগে, ঠিক আছে, যে এত কুৎসিত, এত কলঙ্কিত একটি জাতিগোষ্ঠী হচ্ছে মার্কিনীরা। এজন্য বলে মার্কিনীরা যাদের বন্ধু তাদের শত্রুর যেমন অভাব নাই, তো মার্কিনীদেরকে আসলে বিশ্বাস করার মতো কিছু নাই। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি বিষয় মাথায় রাখবো, তাহলে ইব্রাহিম রাইসির বিষয়টা আমরা দেখলাম যে তিনি কিন্তু ছিলেন মূলত ইরানের প্রেসিডেন্ট, এবং গত 19 মে 2024 সালে এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি কিন্তু কি হয়েছেন? নিহত হয়েছিলেন। এর পিছনে হয়তো আমরা বলেছি ইসরায়েলের হাত রয়েছে। তাহলে সাম্প্রতিক সময়ে ইসরায়েল যে রাইজিং লায়ন যে অপারেশন চালালো তার মূল উদ্দেশ্য ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া বা ইরানকে নিষ্ক্রিয় করা। কিন্তু আমি বলেছি যে ইরান বারে বারে বলছে যে আমরা তো সামরিক ক্ষেত্রে পারমাণবিকতা ব্যবহার করছি না, আমরা পারমাণবিক কার্যক্রম চালাচ্ছি বেসামরিক জনগণের জন্য। কিন্তু কে কার কথা বিশ্বাস করে? করবে না তো, কারণ এখানে আমেরিকা বা এখানে ইসরায়েলের কি রয়েছে? স্বার্থ রয়েছে। কিন্তু এবার একটি তথ্য আমি দিতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই তথ্যটি আরো কষ্টদায়ক। আমি একটু আগেও কিন্তু বলেছি যে ইরানের সাথে তার পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোরও কিন্তু ভালো সম্পর্ক নয়। কেন? শিয়া সুন্নির কারণে। ইরান তার পার্শ্ববর্তী দেশ ইরাকের সাথে, ইরান তার পার্শ্ববর্তী দেশ ইরাকের সাথে 8 বছর যুদ্ধ করেছে। এই যুদ্ধটা হয়েছে 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত, ঠিক আছে? ইরান ইরাক যুদ্ধ হয়েছে 80 থেকে 88 সাল পর্যন্ত। সে সময় ইরাকি প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন, ঠিক আছে? বাপের বেটা সাদ্দাম, আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি। ইরাকি প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন, এবং আমরা জানি যে সে সময় ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, বর্তমান যিনি আলী খামেনি তার পিতা, যিনি ইসলামী বিপ্লবের নেতা। তো ইরাক ইরান যুদ্ধ হয়েছে 80 থেকে 88 সাল পর্যন্ত। এই যুদ্ধের পিছনে একাধিক ফ্যাক্টর দায়ী। একটি ফ্যাক্টর কিন্তু শিয়া সুন্নি দ্বন্দ্ব একটি ফ্যাক্টর। আরেকটি বড় কারণ ছিল ইরান ইরাকের মাঝে একটা সংকীর্ণ রাস্তা রয়েছে, জলাভূমি রয়েছে, যাকে বলা হয় সাত ইল আরব,
শাতিল আরব জলাভূমি। এই শাতিল আরব জলাভূমি মূলত পারস্য উপসাগরের সাথে যে যুক্ত হয়েছে, ইরান এবং ইরাকের মাঝে একটা সংকীর্ণ জলাভূমি। এই জলাভূমিকে নিয়ন্ত্রণের জন্য এ যুদ্ধ হয়েছে। তাহলে একে শিয়া সুন্নি দ্বন্দ্ব, অপরদিকে কিন্তু আবার ইরাক ইরানের মাঝে যে শাতিল আরব জলাভূমি রয়েছে সেটিও কিন্তু এই যুদ্ধের কারণ। এবং এই যুদ্ধে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন লক্ষ লক্ষ নিরপরাধ ইরানিকে কি করেছে? হত্যা করেছে। তাহলে এটাও দুঃখজনক, মুসলমানদেরকে যেমন হত্যা করছে ইহুদিরা, আমেরিকানরা, এই মুসলমানদেরকে হত্যা করেছে আবার মুসলিমরাও। আমরা দেখতে পেয়েছি ইরাক ইরান যুদ্ধ হয়েছে শাতিল আরব জলধারাকে কেন্দ্র করে 1980 থেকে 88 সাল পর্যন্ত, এবং এই যুদ্ধের অবসান ঘটেছে মূলত জাতিসংঘের দ্বারা, ইউনাইটেড নেশনের দ্বারা। যাক, একটা ভালো কাজ জাতিসংঘের আমরা খুঁজে পেলাম, জাতিসংঘ কি করেছে? এই ইরাক ইরান যুদ্ধের অবসান ঘটিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা তথ্য মনে রাখবো, এই ইরাক ইরান যুদ্ধ যখন অবসান ঘটে তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রথম জাতিসংঘ মিশনে গিয়েছিল 1988 সালে। সে মিশনটির নাম ছিল ইউনিমগ, UNIIMOG, অর্থাৎ ইউনাইটেড নেশন, একটা আইতে ইরান একটা আইতে ইরাক, ইউনাইটেড নেশন ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম শান্তি মিশনে যায় 88 সালে। কোন মিশনে গিয়েছিল? কোন মগে তোমরা চা খাও? ইউনিমগে চা খাই, ইউনাইটেড নেশন ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জাতিসংঘের প্রচেষ্টায় কিন্তু ইরাক ইরানের যুদ্ধ বন্ধ হয়। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন হয় ইরাক ইরান যুদ্ধ হয়েছে কত থেকে কত সাল? 1980 থেকে 88 সাল পর্যন্ত। কাকে কেন্দ্র করে? শাতিল আরব জলধারাকে কেন্দ্র করে। এই জলধারা কোথায় পতিত হয়েছে? পারস্য উপসাগরে পতিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা জানার চেষ্টা করব। এই ইরানের সাথে আরব আমিরাতেরও কিন্তু কি রয়েছে? বিরোধ রয়েছে। ইরানের সাথে আরব আমিরাতের সীমান্ত সংযোগ নেই, কারণ আমি তো ক্লাসে দেখিয়েছি ইরানের সাথে কোন 7টা দেশের সীমান্ত সংযোগ আছে। ইরানের সাথে আরব আমিরাতের সীমান্ত সংযোগ নেই, কিন্তু ইরানের সাথে, আমরা মাথায় রাখবো, ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাতের বিরোধ রয়েছে একটি দ্বীপ নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে মূলত আবু মুসা দ্বীপ নিয়ে, আবু মুসা দ্বীপ। তাহলে পরীক্ষাতে প্রশ্ন হতে পারে ইরান এবং আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটা? আবু মুসা দ্বীপ। তাহলে ইরানের সাথে ইরাকের বিরোধিতা ছিল শাতিল আরব জলধারাকে কেন্দ্র করে, আর ইরানের সাথে আরব আমিরাতের বিরোধ রয়েছে আবু মুসা দ্বীপকে কেন্দ্র করে। তাহলে এখানেও বুঝতে পারছো ইরানের সাথে কিন্তু মুসলিম দেশগুলোরও সম্পর্ক খুব একটা সুখকর কিন্তু নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশ আমরা বলি ইরান, ভালো কথা, কিন্তু ইরান কিন্তু আরব লীগের সদস্য নয়। আমরা যতটুকু জানি আরব লীগের সদস্য রয়েছে কারা? মধ্যপ্রাচ্যের দেশ যারা, আমরা মাথায় রাখবো মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের যারা মুসলিম দেশ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের কিছু মুসলিম দেশ মূলত আরব লীগের সদস্য। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইরান কিন্তু আরব লীগের সদস্য নয়। হ্যাঁ, সে মধ্যপ্রাচ্যের দেশ, সে মুসলিম দেশ, বাট সে আরব লীগের সদস্য নয়। এখন তোমরা মনে করবে কেন তারা শিয়া হওয়ার কারণে? না, আসলে আরব লীগের সদস্য তারা যে সমস্ত রাষ্ট্রের ভাষা আরবি, যেমন সৌদি আরবের রাষ্ট্রের ভাষা আরবি, ইরাকের রাষ্ট্রের ভাষা আরবি, মিশরের রাষ্ট্রের ভাষা আরবি। ফলে যে সমস্ত দেশের ভাষা আরবি তারা আরব লীগের সদস্য। বাট ইরানের ভাষা কিন্তু ফার্সি। ইরানের মানুষ কোন ভাষায় কথা বলে? ফার্সি ভাষায় কথা বলে। সেই ইরানের বিখ্যাত কবি মধ্যযুগে হাফিজের নাম আমরা জানি, যার সাথে পত্রালাপ করতেন বাংলার একজন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। সেই হাফিজ কিন্তু ফার্সি ভাষার কবি। ইরানের ভাষা ফার্সি, ফলে ইরান কিন্তু আরব লীগের সদস্য নয়। যেমন তুর্কিও কিন্তু আরব লীগের সদস্য নয়, সে মুসলিম দেশ, বাট তুর্কির ভাষা তুর্কি ভাষা, ফলে ওটা আরবি নয়। তাহলে আরবি ভাষায় যারা কথা বলে তারা আরব লীগের সদস্য। ইরান মধ্যপ্রাচ্যের দেশ কিন্তু আরব লীগের সদস্য নয়। অনেকবার এটা পরীক্ষাতে এসেছে, তার কারণ ইরানের ভাষা ফার্সি ভাষা।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি তথ্য আমরা একটু জানার চেষ্টা করব। সে তথ্যটি হচ্ছে ইরান কোথায় কোথায় বলে, এবং তোমরা অনেকে বিভিন্ন সময় পোস্ট করো হরমুজ প্রণালী নিয়ে। কি প্রণালী নিয়ে? হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালী ইরান কথায় কথায় বলে, রেগে গেলেই বলে আমরা হরমুজ প্রণালী কি করে দিব, আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিব। আসলে হরমুজ প্রণালীটা কি? আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে প্রণালী পড়িয়ে এসেছি। আমি যদি একটু বোঝাই, ধরো এটা ইরান, এটা কোন দেশ? ধরো এটা ইরান। ইরান, এবং ঠিক মনে রেখো এই জায়গাটা রয়েছে আরব আমিরাত। এখানে কি রয়েছে? আরব আমিরাত। এই ইরান এবং আরব আমিরাতের মাঝে রয়েছে মূলত হরমুজ প্রণালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রণালী মানে তো বোঝো দুটো ভূখণ্ডের মাঝে একটা সংকীর্ণ জলরাশি, তাকেই প্রণালী বলে। তাহলে ইরান থেকে আরব আমিরাতকে পৃথক করেছে। আমি একটু আগেও বলেছি যে ইরান আরব আমিরাতের মধ্যে বীরত্বপূর্ণ দ্বীপ কোনটা? আবারও লিখে দেয়, আবু মুসা দ্বীপ। আবু মুসা। তাহলে ইরান এবং আরব আমিরাতের মধ্যে বীরত্বপূর্ণ দ্বীপ কোনটা? আবু মুসা দ্বীপ। ঠিক আছে। আর এই ইরান থেকে আরব আমিরাতকে পৃথক করেছে কোন প্রণালী? হরমুজ প্রণালী। তাহলে দুটো ভূখণ্ডের মাঝে সমুদ্রের জায়গাটাই কিন্তু প্রণালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ইরানের ঠিক এ পাশে রয়েছে, এখানে রয়েছে পারস্য উপসাগর। কি উপসাগর? পারস্য উপসাগর। আর ঠিক ইরানের এ পাশে রয়েছে ওমান উপসাগর। ওমান উপসাগর। ও ধমক দিলাম, ও মানে ওতে ওমান, পথে পারস্য। ও তাহলে ইরান থেকে আরব আমিরাতকে পৃথক করেছে হরমুজ প্রণালী। আর ইরানের সাথে আরব আমিরাতকে আর ওমান উপসাগরের সাথে পারস্য উপসাগর, সংক্ষেপে ও আর ও, ওতে ওমান উপসাগরে, যে ওমান উপসাগরের পানি ঢুকে গিয়েছে এই প্রণালীতে, আর পারস্য উপসাগরের পানি ঢুকে গিয়েছে এই প্রণালীতে। ওমানের সাথে পারস্য উপসাগর মিলিত হয়েছে হরমুজ প্রণালীতে। এবং এই হরমুজ প্রণালীটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার সমর্থন করে একটি দেশ ইরাক রয়েছে, বর্তমান ইরাক। সেই ইরাকে কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই। তো ইরাকের মালামাল পৌঁছানোর জন্য কিন্তু হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় মধ্যপ্রাচ্যের বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো ইরান ক্ষিপ্ত হলে এই হরমুজ প্রণালী কি করে দিতে পারে? বন্ধ করে দিতে পারে। এই জন্য কিন্তু আমরা দেখি যে আমেরিকার সাথে উত্তেজনা সৃষ্টি হলে ইরান বলে আমরা হরমুজ প্রণালী কি করে দিব? বন্ধ করে দিব। কারণ মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগের রাস্তা কিন্তু এই হরমুজ প্রণালী। তোমরা ম্যাপে দেখে নিবা যে বেশ কিছু দেশের সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য চলাচল হয় হরমুজ প্রণালী দ্বারা। তাই ইরান থেকে আরব আমিরাতকে পৃথক করেছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী যুক্ত করেছে ওমান উপসাগরের সাথে পারস্য উপসাগরকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা জানার চেষ্টা করব। সেটি হচ্ছে ইরানের পার্লামেন্টের নাম কিন্তু মজলিস। মজলিস, পরীক্ষাতে এটিও প্রশ্ন হয় মাঝে মাঝে, ইরানের পার্লামেন্টের নামটা কি? আমরা বলবো মজলিস। ইরানের পতাকা কিন্তু কখনোই অর্ধনমিত হয় না। আমরা মাথায় রাখবো, ইরানের পতাকা কিন্তু কখনোই অর্ধনমিত হয় না। আর ইরানের বর্তমান যিনি প্রেসিডেন্ট, তিনি মূলত মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান, এটি ইম্পর্টেন্ট তথ্য, মাথায় রাখবো। ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে যিনি প্রেসিডেন্ট হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এবং আমি কিন্তু শুরুতে বলেছি আজকের ক্লাসে যে ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা কিন্তু বর্তমানে আলী খামেনি। ঠিক আছে, উনি সর্বোচ্চ নেতা, আর প্রেসিডেন্ট কিন্তু মাসুদ পেজেশকিয়ান। এটা মনে রাখবো। ইরানের গুরুত্বপূর্ণ একটি সমুদ্র বন্দরের নাম আমরা মনে রাখবো, আবাদান। অনেকবার পরীক্ষাতে এসেছে। আবাদান কোন দেশের বন্দর? আমরা বলবো ইরানের বন্দর। তবে একটি পারমাণবিক প্রকল্পের নাম আমি বলি ইস্পাহান। আবাদান, ইস্পাহান এগুলো কোথায় রয়েছে? ইরানে রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ শহর সিরাজ কোথায় রয়েছে? আমরা বলবো ইরানে। তাহলে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর কোনটা? আবাদান। আমাদের যেমন চট্টগ্রাম সমুদ্র বন্দর, ইরানের বন্দর আবাদান।
ইস্পাহান এটি বলেছে কিন্তু ইরানের, সিরাজ বলেছে কিন্তু আমরা ইরানের। তাছাড়া ইরানের আরেকটা গুরুত্বপূর্ণ বন্দর আমরা বলবো বন্দর আব্বাস। বন্দর আব্বাস পরীক্ষায় আসতে পারে, বন্দর আব্বাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বন্দর আব্বাস ইরানের বন্দর, আবাদান ইরানের বন্দর। এটাকে পারমাণবিক প্রকল্পের স্থান বলেছে ইস্পাহান। এখানে একটু বানানটা ভুল হয়েছে, আমি ঠিক করে দিই, ইস্পাহান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিরাজ গুরুত্বপূর্ণ একটি শহরের কথা কিন্তু আমি বলেছি। সিরাজ, হাফিজের জন্ম হয়েছিল কিন্তু ওই সিরাজ শহরে। আর একটা কথা বলতে চাই যে সাম্প্রতিক যেহেতু ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে, আমি জানি না আল্লাহ কি হবে, কি কপালে লিখে রেখেছে, কিন্তু এই যুদ্ধের সময় কিন্তু ইরানের অনেক শহর আলোচিত হবে, অনেক বন্দর আলোচিত হতে পারে। সেই শহর বন্দরগুলোকে একটু মনে রাখা দরকার। ইরানের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি আলোচিত হতে পারে, তাদের মনে রাখা দরকার, কারণ আসন্ন পরীক্ষাগুলোতে কিন্তু এখান থেকে প্রশ্ন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ইরান থেকে বেরিয়ে পড়তে চাই। আশা করি খুব স্বল্প পরিসরে আমি ইরান সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। আশা করি ইরান কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা প্রবেশ করব আরেকটি দেশ সিরিয়া নিয়ে। ঠিক আছে, যে সিরিয়াতেও কিন্তু আমেরিকা তাণ্ডব চালিয়েছে। যে সিরিয়াতে কি হয়েছে, ঠিক আছে, সেটা আমরা এখন দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ সিরিয়াকে নিয়ে, যে দেশটি কিন্তু অসংখ্য বছর গৃহযুদ্ধে জর্জরিত ছিল এবং গৃহযুদ্ধের ফলাফল আমরা দেখেছি। সাম্প্রতিক সময়ে সে দেশে যে স্বৈরাচারী সরকার ছিল, সেই স্বৈরাচারী সরকারের পতন। হ্যাঁ, সেই পতনের আগে আমরা সিরিয়া সম্পর্কে একটু জানবার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিরিয়া এ দেশটিও কিন্তু মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং এ দেশটিরও কিন্তু অতীত, ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি রয়েছে। তার কারণ আমরা মেসোপটেমিয় সভ্যতার নাম জানি। মেসোপটেমিয় সভ্যতা, এই যে ইরাক এবং সিরিয়া অঞ্চলে, আজকের ইরাক এবং সিরিয়া অঞ্চলে গড়ে উঠেছিল মূলত মেসোপটেমিয় সভ্যতা এবং এটি কিন্তু পৃথিবীর প্রাচীন সভ্যতা। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন হয়েছে পৃথিবীর প্রাচীন সভ্যতা কোনটি, আমরা বলেছি মেসোপটেমিয় সভ্যতা। তাহলে মেসোপটেমিয় সভ্যতা গড়ে উঠেছিল আজকের ইরাক এবং সিরিয়াকে কেন্দ্র করে। তাহলে এই যে সিরিয়া, এটি প্রাচীনকালে কোন সভ্যতা ছিল? মেসোপটেমিয় সভ্যতা ছিল। আমরা স্ক্রিনে একটি ম্যাপ দেখছি, সেই ম্যাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিরিয়ার পাশে কিন্তু প্রায় 6টি দেশ রয়েছে। তাহলে সিরিয়ার সীমান্তবর্তী দেশ কিন্তু 6টি, যে 6টির মধ্যে ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, তুর্কি, ইরাকের মতো দেশ কিন্তু রয়েছে। আমরা ম্যাপ দেখেছি এবং আরো দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সিরিয়া ছিল মূলত ফ্রান্সের উপনিবেশ। কার উপনিবেশ? সিরিয়া ছিল মূলত ফ্রান্সের উপনিবেশ। প্রথম বিশ্বযুদ্ধের পরে সিরিয়া চলে যায় ফ্রান্সের অধীনে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জাতিসংঘের জন্ম হয়। জাতিসংঘের জন্ম হলে 1946 সালে স্বাধীন হয়েছে। 1946 সালে স্বাধীন হয় কে? সিরিয়া। সিরিয়া স্বাধীন হলো কত সালে? 1946 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিরিয়া স্বাধীন হলেও আমরা দেখতে পাই 1958 সালে এই সিরিয়া গণভোটের মাধ্যমে মিশরের সাথে যুক্ত হয়। সিরিয়া স্বাধীন হলো ঠিক আছে, কিন্তু কিছু বছর পরে সিরিয়া কিন্তু মিশরের সাথে কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই 1961 সালে সিরিয়া আবার মিশর থেকে বেরিয়ে যায়, আবার সে স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জন করে। তাহলে 1946 সালে ফরাসি উপনিবেশ থেকে স্বাধীন হয়েছিল সিরিয়া এবং বেশ কিছু বছর পরে 58 সালে সিরিয়া মিশরের সাথে একীভূত হয়, কিন্তু 61 সালে কি হয়ে যায়? সিরিয়া কিন্তু আবার তার স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জন করে। 1963 সালে এই সিরিয়াতে একটি গুরুত্বপূর্ণ দল প্রতিষ্ঠা লাভ করে, বাথ পার্টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাথ পার্টি কিন্তু ইরাকেও ছিল। ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পার্টিও ছিল বাথ পার্টি। তো 63 সালে মূলত সিরিয়াতে বাথ পার্টির আবির্ভাব ঘটে এবং এই
বাথ পার্টি কিন্তু সুদীর্ঘ বছর সিরিয়ার ইতিহাসে কি করেছে, শাসন করেছে। এবং একটি তথ্য মাথায় রাখতে হবে, বাথ পার্টি প্রতিষ্ঠা যেমন হয় 63 সালে, এবং এই 63 সালে কিন্তু বাথ পার্টি সিরিয়ার ক্ষমতাতেও আসে। কিন্তু সমস্যা হয় অন্য জায়গাতে। সমস্যা কোন জায়গাতে হয়? সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে 1970 সালের পর থেকে মূলত এই বাথ পার্টি পারিবারিক তান্ত্রিকতা মানে পরিবারতন্ত্রে চলে যায়। পরিবারতন্ত্র যেমন আমরা দেখেছি যে শেখ মুজিবুর রহমান তিনি কি করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসন করেছেন, সেই উত্তরসূরি হিসেবে শেখ হাসিনা কিন্তু শাসন করেছেন, বা জিয়াউর রহমান শাসন করেছেন, আমরা দেখেছি খালেদা জিয়া কিন্তু কি করেছেন, শাসন করেছেন। তো 1970 সালে আমরা দেখি 70 থেকে 1971 সাল এই সময়টার মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট যিনি হয়েছিলেন তিনি ছিলেন হাফেজ আল আসাদ। হাফেজ আল আসাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তার ছবিও যে 1970-71 সালে সিরিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন হাফেজ আল আসাদ। এবং হাফেজ আল আসাদ তিনি 1971 সাল থেকে আমরা দেখতে পাই 2000 সাল পর্যন্ত প্রায় 29 বছর এই হাফেজ আল আসাদ ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। মোস্ট ওয়েলকাম, ভালো কথা, ছিলেন। কিন্তু 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পরে ক্ষমতায় বসেন তার পুত্র বাশার আল আসাদ। তার পুত্র বাশার আল আসাদ। বাশার আল আসাদ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করব, বাশার আল আসাদ ক্ষমতায় বসেন 2000 সালে। তো যখন বাশার আল আসাদ ক্ষমতায় বসেন, তিনি যখন শাসন করছিলেন, একটা সময় আমরা দেখতে পাই 2011 সালে আরব বসন্ত হয়। কি বসন্ত হয়? আরব বসন্ত হয়। আমি ইতিপূর্বের ক্লাসগুলোতে আরব বসন্ত কি সেটি বুঝিয়েছি। অর্থাৎ আরব বিশ্বের শাসকেরা দীর্ঘকাল ক্ষমতায় ছিলেন। এই দীর্ঘ ক্ষমতার অবসান হয় কিন্তু তিউনিসিয়াতে প্রথম আরব বসন্তের সূত্রপাত হয়। বুয়াজিজি নামক একটি ছেলে, শিক্ষিত যুবক গায়ে আগুন ধরিয়ে দেয় এবং তার মৃত্যুর মধ্য দিয়ে এই যে স্বৈরতন্ত্র, আরবে বছরের পর বছর আরব শাসকরা শাসন করে যাচ্ছিল, তখন ধস আসে, সিরিয়ার সরকার পতন হয়, মিশরের সরকার পতন হয়। ঠিক আছে, এভাবে কিন্তু সরকার পতন হতে থাকে যারা দীর্ঘ বছর ক্ষমতাতে ছিলেন। এবং আরব বসন্তের একটি পর্যায়ে 2013 সালে আমরা দেখতে পাই, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে ওঠে। তাকে ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লাগে সে দেশের জনগণ। বিশেষ করে একটি বিরোধী গ্রুপ গড়ে ওঠে, সেই বিরোধী গ্রুপের নাম তাহরির আল শামস। তাহরির আল শামস, সংক্ষেপে বলে HTS। তাহরির আল শামস। মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এই যে বাশার আল আসাদ 2000 সালে ক্ষমতায় বসলেন, সিরিয়ার প্রেসিডেন্ট হলেন, এর মধ্যে 11 সালে আরব বসন্ত হলো। আরব বসন্তের পরে 13 সালে আমরা দেখলাম বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে উঠলো, তাকে পদত্যাগ করানোর জন্য, তাকে ক্ষমতাচ্যুত করানোর জন্য। কিন্তু তিনি সে ক্ষমতাচ্যুত হবেন না। অবশ্য সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বলেছিল পদত্যাগ করতে, কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও শোনেননি। তো এই যে বিরোধী একটি গোষ্ঠী গড়ে উঠেছিল তাহরির আল শামস, এই তাহরির আল শামস তারা দেখতে পেলাম সংক্ষেপে HTS নামে পরিচিত, তারা কিন্তু গৃহযুদ্ধ শুরু করলো এবং সরকারি বাহিনী মানে বাশার আল আসাদ বাহিনীর সাথে এই তাহরির আল শামস বাহিনীর সুদীর্ঘ বছর কি হয়েছে, সুদীর্ঘ বছর গৃহযুদ্ধ হয়েছে। এবং এই গৃহযুদ্ধের শেষ হলো আমরা দেখতে পেলাম 8 ডিসেম্বর 2024 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 ডিসেম্বর 2024 সালে আমরা দেখতে পেলাম বাশার আল আসাদ
তিনি আর কোলাতে পারলেন না। তিনি এত গুলি চালিয়েছেন তার সেনাবাহিনীকে দিয়ে। আমরা যেমন জুলাই অভ্যুত্থান দেখেছি সরকারের বিরুদ্ধে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, একই রকম এই বাথ পার্টির বাশার আল আসাদের বিরুদ্ধে একই ধরনের গৃহযুদ্ধ চলেছে। এবং গৃহযুদ্ধের একটি পর্যায়ে বাশার আল আসাদ 8 ডিসেম্বর তিনি পলায়ন করেন 2024 সালে। আর তার পলায়নের মধ্য দিয়ে সিরিয়ার ইতিহাসে গৃহযুদ্ধ শেষ হয়। তবে এই গৃহযুদ্ধে ভয়ঙ্কর একটা জায়গা আমরা দেখেছি, এই যে এইচটিএস তাহরির আল শামস, তাকে মদদ দিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা দেখেছি বাশার আল আসাদকে মদদ দিয়েছে রাশিয়া। তাহলে দেখো এখানে দুটো পক্ষ ছিল। আমরা দেখতে পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এই তাহরির আল শামস এই গোষ্ঠীকে মদদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর প্রেসিডেন্ট বাশার আল আসাদ বা তার বাথ পার্টিকে মদদ দিয়েছে কিন্তু রাশিয়া। এমনকি বাশার আল আসাদকে কিন্তু কিছু গেরিলা গোষ্ঠীও সমর্থন করেছে, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ঠিক আছে, এই হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, এরাও কিন্তু বাশার আল আসাদকে সমর্থন করেছে। কিন্তু সমস্যাটা কোথায় দেখা দিল, যে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়ায় গেল তখন থেকে রাশিয়ার মনটা বাশার আল আসাদের থেকে দূরে চলে গেল, কারণ রাশিয়া যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে গেল। আর এদিকে যখন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব সংঘাত চলছে তখন হিজবুল্লাহ বা হুতি তারা কিন্তু ওই দিকে নজর দিয়ে দিল, ফলে বাশার আল আসাদ একা পড়ে গেল। তাহলে শেখ হাসিনা যেমন পতন ঘটেছিল, বাশার আল আসাদের পতন ঘটলো 8 ডিসেম্বর 2024 সালে। তার মানে প্রায় 24 বছর শাসন করেছেন বাশার আল আসাদ। এদিকে 29 বছর শাসন করেছেন তার পিতা হাফেজ আল আসাদ। তাহলে আমরা বলতে পারি প্রায় 50 বছরের বেশি সময় এই আসাদ পরিবারের হাতে ক্ষমতা ছিল সিরিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিরিয়া বাশার আল আসাদের পতন, সিরিয়ার গৃহযুদ্ধ কি হলো, শেষ হলো। বর্তমান যিনি সিরিয়ার প্রেসিডেন্ট, তিনি বাশার আল আসাদের পরে যিনি প্রেসিডেন্ট হয়েছেন আহমেদ আল শারা। আমরা মনে রাখবো বর্তমান যিনি সিরিয়ার প্রেসিডেন্ট তার নামটা একটু মনে রাখার চেষ্টা করব, আহমেদ আল শারা। আমরা একটু লিখি আহমেদ আল শারা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবো বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা, তিনি 20তম প্রেসিডেন্ট। তার মানে আমাদের বাশার আল আসাদ ছিলেন 19তম প্রেসিডেন্ট, আহমেদ আল শারা কিন্তু 20তম প্রেসিডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সিরিয়াতে একটি মজার গল্প বলে আমি শেষ করি, যে ডোনাল্ড ট্রাম্প যখন এই টার্মের আগের টার্মে ক্ষমতায় ছিলেন, ডোনাল্ড ট্রাম্প যেহেতু বিদ্রোহী গোষ্ঠী যারা, ঠিক আছে, এইচটিএস, হ্যাঁ, তাদের পক্ষে ছিল। তো এই গৃহযুদ্ধের সময় আমেরিকা সিরিয়াতে একটা বোমা মেরেছিল, বোমা মেরে বলেছিল মাদার অফ অল বোমস, মাদার অফ অল বোমস। তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিল, বাবারে ফাদার আমাদের কাছে আছে। কারণ রাশিয়া সমর্থন করছিল কাকে? প্রেসিডেন্ট বাশারকে সমর্থন করছিল, ঠিক আছে। আর এদিকে আমরা বলতে পারি যে বিদ্রোহীদেরকে সমর্থন করছিল আমেরিকা। আমেরিকা বোমা মেরে বলেছে যে মাদার অফ অল বোমস, ট্রাম্প বলেছে, পুতিন উত্তরে বলেছে ফাদার কিন্তু আমাদের কাছে আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাম্প্রতিক আলোচিত দুটো দেশ ইরান এবং সিরিয়া সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পেরেছি, এবং আমরা আশাবাদী আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এই বিষয়গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, আমরা কমন পাবো। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, শেয়ার করে রাখবে, ঠিক আছে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, মঙ্গলমত থেকো। খোদা হাফেজ।